সাংবাদিকতা পেশার জায়গাটাতেও কিন্তু একটা দারুণ একটা কি বলে গতি এসেছে বলবো আমি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার অনুরোধটুকু যেটা থাকবে যে এটি একটি অত্যন্ত মহান পেশা এবং এই পেশাটিতে নিজেকে জড়িয়ে নেবার পরে দায়বদ্ধতা সবচেয়ে বেশি। কারণ আমার হচ্ছে ক্ষেত্র অবারিত, আমি সব জায়গা নিয়ে কথা বলতে পারি। এই কথা বলার সময়টুকুতে মানে কোনো বড় ধরনের গ্যাপ যেন না পড়ে যায়। যেটা হয় যে বাংলাদেশ পুলিশে যোগদান করার পরপরই আমাদের যেটা হয় যে 1 বছরের একটা ট্রেনিং করতে হয় আমাদের। এটা বেসিক ট্রেনিং কোর্স এবং ওখানে আমাদের এত বেশি নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয় ওই একটা বছর, মানে তৈরি হওয়া বলতে যে একজন সাধারণ একটা ছেলেকে বা সাধারণ একটা মেয়েকে একদম পুরোপুরি পুলিশে রূপান্তরিত করা বলতে যেটা বোঝায়। তো সেইখানে আসলে আমাদের প্রচুর স্ট্রেস নিতে হয়, আর শরীরের শারীরিক অনেক কষ্টতের ব্যাপার থাকে। অ্যাট দ্য সেম টাইম পড়াশোনাটাও করতে হয়। তো সব মিলিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় আসলে সেখান থেকেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। কিছু বিষয় যেটা হয় যে হয় না যে আপনি কোনো একটি পেশায় আসার আগে তো আপনি আপনার নিজস্বতা বলতে তো কিছু একটা থাকে। তো আমি হচ্ছে যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি ডিবেট করতাম, বিতর্ক করতাম, তখন থেকে আমি আবৃত্তি করতাম, উপস্থাপনার ব্যাপারটাও ছিল, অ্যাট দ্য সেম টাইম দেশের গানও করতাম। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ পুলিশে যোগদান করি আমার যে ওই যে মনের খোরাকের যে জায়গাগুলো সেগুলো তো আমার মধ্যে থেকে নাই হয়ে যায়নি, ওগুলো আমার মধ্যে রয়েছে আছে। তা আমি সেভারাল টাইমস ন্যাশনালি অ্যাওয়ার্ডেড হয়েছে বিভিন্ন অ্যারেনাতে। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে এখনো পুলিশের চাকরিতে আসার পরে যেটা হয় এখন তার ওইভাবে সময় পাই না, কিন্তু যেটা হয় যে 6 মাসে হলেও আমি একদিন হলেও সময় করি, 6 মাস অন্তর হলেও সময় করে দেখা যায় আমার পছন্দের কিছু কাজ আমি সিলেক্ট করে রাখি যে এই কাজগুলো, এই আবৃত্তিগুলো হয়তো আমি করবো, এই গানগুলো হয়তো গাইবো, বা এরকম কোনো একটা চিন্তা, সামাজিক কোনো একটা চিন্তা মাথায় রয়েছে, আমার এইগুলো গুছিয়ে রাখা হয়, তখন আমি একসাথে সবগুলো কাজ করে ফেলি এবং সেই কাজগুলোই হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার হচ্ছে একের পর এক যেতে থাকে। আর শরীর চর্চার ব্যাপারটা যেটা সেটা হয় যে প্রত্যেক মানুষের তো আসলে ফিট থাকাটা অত্যন্ত জরুরি এবং যে এই সময়টাতে এত বেশি রোগ বালাই এখন সব দিক থেকেই চিন্তা করলে আমাদের খাবারের মান আগে যেরকম ছিল মানে সেই ক্ষেত্রে আসলে কতটা মেনটেন হচ্ছে আমরা তো আসলে জানি না। তো শারীরিক কসরত করলে যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে নিজেকে মোটামুটি কিছুটা সুস্থ রাখা যায় এবং এতে যেটা হয় যে মানসিকভাবেও ভালো থাকা যায়। তো এটা আমি যে কোনোভাবে হলেও চেষ্টা করি যে প্রত্যেকদিন 30 থেকে 40 মিনিট হলেও একটু যেন আমি ওয়ার্কআউটটা করে নিতে পারি, অথবা যদি সেটা না পারি আমি একটু হলে হেঁটে নিই। যদি আমি সেটা না করতে পারি সেই দিন আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, মানে কোনো না কোনোভাবে এটাকে আমি ব্যালেন্স করার চেষ্টা করি। তো মানে কোনো হার্ডকোর স্টাইলে করার সুযোগ আসলে আমার জায়গা থেকে নাই, বাট তারপরেও হচ্ছে আমি আমার মধ্যে চেষ্টাটুকু আছে আর কি। পুলিশে আসার আগে আসলে সেইভাবে আমি কোনো পেশায় ছিলাম না বলতে গেলে। যেটা হয় যে আমার একটা পরিকল্পনা ছিল, আমি মেইনলি আমার হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেটা হয়েছে আমি স্ট্যাটিস্টিক্স অনার্স মাস্টার্স করি। অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমার খুব ইচ্ছে ছিল জার্নালিস্ট হওয়ার, সাংবাদিকতায় যাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল এবং এটা থাকার কারণেই আমি পিআইবি থেকে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে 1 ইয়ারের একটা ডিপ্লোমা কোর্স করি। আমি সাংবাদিকতার এই পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা নিই, স্নাতকোত্তর ডিগ্রি 1 বছরের। এবং আমার প্ল্যানটা মেনলি যেটা ছিল যে আমার মা তখন অস্ট্রেলিয়াতে ছিলেন, আমার বড় আপু অস্ট্রেলিয়াতে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি হায়ার স্টাডি পারসু করার জন্য ওখানে যাব, যে তারপর হচ্ছে কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিজিয়নাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার চেষ্টা করবো। দ্যাট ওয়াজ মাই প্ল্যান। এইভাবে আমি মেইনলি আগাচ্ছিলাম। তো এর পাশাপাশি যেটা হতো, আমি ফ্রিল্যান্সার হিসেবে কিছু কাজ করেছি, চ্যানেল আয়ের কিছু কাজ করেছিলাম, বিভিন্ন চ্যানেলের কিছু কাজ করেছিলাম উপস্থাপক হিসেবে আর কি। তো সেটাকে আসলে কোনো স্পেসিফিক পেশা বলা যাবে না। আর আমি বিনামূল্যে পড়াতাম অনেক জায়গাতে, সেটা আমার এলাকায়ও ছিল, আমার এলাকার বাইরেও ছিল। মেইনলি সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড আমার নিজের পড়াশোনা এগুলাতেই আমি এঙ্গেজ ছিলাম। আর যখন আমি প্ল্যান করলাম, যখন আমার ওয়াজ বিং ফোর্সড বাই মাই ফ্যামিলি টু বি সেটেল ডাউন ইন অস্ট্রেলিয়া,
দ্যাট ভেরি মোমেন্ট আই ডিসাইডেড লাইক আই হ্যাভ টু স্টে ইন বাংলাদেশ, এন্ড ফর দ্যাট আমাকে যেটা করতে হবে সেটার জন্যে যেন আমাকে এমন কিছু করতে হবে যেটা যেন আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে ইনসিস্ট না করে। এবং আমার ব্রাদার ইন ল উনি আমাকে বলেছিলেন, বোনের হাজব্যান্ড, আমার নিজের বড় ভাই, যে আমি কেন বিসিএস পরীক্ষাটা দিচ্ছি না। দেন হচ্ছে আমার কিন্তু বিসিএস নিয়ে কোনো ক্লিয়ার আইডিয়া ছিল না। বিং ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্কলি আই এম সেইং, আমি এই পরীক্ষাতে অ্যাটেন্ড করার আগে পর্যন্ত আমি জানতাম না আসলে যে পুরো পরীক্ষার প্রক্রিয়াটা আসলে কীরকম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে জেনে 30তম বিসিএস দিয়ে শুরু করা, 30তমতে ভাইভাতে যে ডিসকোয়ালিফাইড হই, অ্যান্ড দেন হচ্ছে 31তমতে আমার পুলিশ ক্যাডার চলে আসে। তো এইভাবেই আসে আর কি, সব কিছু মিলিয়ে স্টিল আই ফিল অ্যান্ড আমার ভিতর থেকে যে ব্যাপারটা কাজ করে যে মহান আল্লাহর অবশ্যই আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি একটা আশীর্বাদ স্বরূপ যে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করতে পেরেছি। কারণ এখান থেকে মানুষের জন্য যে পর্যায়ে কাজ করা যায়, যে পরিমাণ সেবা প্রদান করা যায়, সেটি করার সুযোগ আমার কাছে মনে হয় বাংলাদেশের আর কোনো পেশা থেকে এত বেশি পরিমাণে নেই, ডাক্তারদের ছাড়া। ডাক্তাররা তো আসলে অনেক বড় একটা বিষয় করছে, বাট এর বাইরে অনেক ব্যাপকতা, আমাদের ফিল্ড অনেক বিস্তৃত। আমি ভীষণ রকমের পারিবারিক সমর্থন পাওয়া, এবং আমি বলবো যে আমি আসলে খুব আদরে বড় হওয়া, এবং যেটা হয়েছে যে পরিবার থেকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস বলতে যেটা বোঝায় আমি আসলে সেটাই পেয়েছি। এই জন্য আমার আসলে যে চাকরি করতে হবে, কোথাও যেতে হবে, এরকম কোনো তাড়া বা তাড়না ছিল না। আমাকে বলা হচ্ছিল যে তুমি পড়তে থাকো, যতদূর পর্যন্ত তোমার ইচ্ছা হয় দেশের বাইরে যে পড়তে চাইলে পড়ো। মানে আমি একদম কমপ্লিট সাপোর্ট বলতে যেটাকে বোঝায় আমি পরিবার থেকে সেটা পাচ্ছিলাম, সেটা সব ক্ষেত্রে পাচ্ছিলাম। এবং যেটা হয় যে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান হবার কারণে আমার আসলে সুযোগ সুবিধা নেওয়ার সুযোগটা অনেক বেশি ছিল। তো একে তো পরিবার থেকে সাপোর্ট পাচ্ছিলাম, আবার ছোট হওয়ার কারণে সবাই বেশি আদরও করতো। তো সব মিলিয়ে আমার জন্য সব কিছু অনেক মানে মসৃণ ছিল আমি বলবো। স্টিল লাইক আমার বাবা মা এখন তো নেই, তারা যখন ছিলেন তখন তো সাপোর্ট আমি পেতাম। এখন আমার ভাই বোনেরা এখন আমাকে ছোটই মনে করে, এবং সেই জায়গা থেকে স্টিল আই এম হ্যাভিং সাপোর্ট ফ্রম দেম। মিডিয়া সেন্টার এটা কিন্তু আমার সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আমি আসলাম। এর আগে কিন্তু আমার আশা হয়েছে আমি প্রথমবারেও এখানে আমার ক্যারিয়ারটা শুরু করি এখান থেকে এসি মিডিয়া অ্যান্ড পিআর হিসেবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার জন্য একটা দুর্দান্ত হাতে খড়ি ছিল, কারণ এই জায়গাটাই তো আলাদা। এই জায়গাটা আসলে অন্য সব জায়গার মতো না, যে আমাদের যে ট্র্যাডিশনাল পুলিশিং বলেন বা অন্যান্য আমাদের পুলিশিংয়ের যে সেক্টরগুলো রয়েছে, সেখানে যে কাজের ধরনটা এটা হচ্ছে একেবারেই আলাদা। আমাদের কাজটাই করতে হয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম তথ্য বিতরণ করা, যত দ্রুততার সাথে তথ্য প্রদান করা যায়। কাজটা আমার কাছে নতুন না, যেহেতু আমি আগে করে গেছি। এখানে এসেছে 2 মাসের একটু বেশি সময় ধরে চলছে। আমার জায়গা থেকে যে চেষ্টাটুকু রয়েছে বা যে চেষ্টাটুকু আমি করছি, সেটা হচ্ছে যে তথ্যগুলো আমি প্রদান করছি বা তথ্য সরবরাহ করছি, সেটা আসলে ফাস্টেস্ট ওয়েতে আমি দিতে পারছি কিনা, এটার গতিটা আমি বাড়াতে পারলাম কিনা, এটা একটা বিষয়। অর্থাৎ সাংবাদিক ভাই বোনেরা যে তথ্যটুকু চাচ্ছেন সেটা আমি প্রপারলি দিতে পারছি কিনা, এই সার্ভিসটুকু আমি অ্যাড করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ কিছু ব্যাপার, যারা এখানে কাজ করছে তাদেরকে মোটিভেট করা। আবার আমাদের ডিএমপির একটা ফেসবুক পেজ আছে, সেখানে যখন জনসাধারণ কোনো সাহায্যের জন্য কোনো সাবমিশন রাখেন, সেটা নিয়ে সেই অনুযায়ী তাদেরকে গাইডলাইন দেওয়া। আর এর পাশাপাশি হচ্ছে যদি তাৎক্ষণিক কোনো সহায়তা নিজের জায়গা থেকে করা যায় অতটুকু করার চেষ্টা করা। এর পাশাপাশি হচ্ছে ওই প্রেস রিলিজ, প্রেস ব্রিফিংয়ের যে আয়োজনটুকু হয়, এটার যে কাজগুলো আসলে গদবাঁধা কাজ বলা যায়, আবার কখনো বলা যায় গদবাঁধা কাজের বাইরে কাজ করতে হয় আমাদেরকে। কেননা সামনে পুলিশ উইক যখন আসবে, আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যাবে। আমাদের ডিএমপি রেজিং ডে আসবে, প্রতিষ্ঠা বার্ষিকী আসবে, সেখানে অনেক কাজ বেড়ে যাবে। সেই কাজ যখন আসে, সেটা আমরা কিছুটা গুছিয়ে রাখার চেষ্টা করি। ট্রেডিশনাল পুলিশিং করি বা যে ধরনের পুলিশিং আমাদের যতগুলো জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, আমাদের সিআইডি বলেন, আমাদের অন্যান্য যারা
কাজ করেন প্রত্যেকেই তো আসলে আমাদের কাজটার ধরনটাই তো হচ্ছে আসলে আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজ করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনি ভিডিও ফুটেজের যে কথাটি বলছেন, এগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায় ধরেন কোনো এলাকায় কোনো একটা ঘটনা ঘটলে আমরা প্রথমেই চেষ্টা করি এটা জানবার জন্য আসলে যে সিসিটিভি ফুটেজের উপস্থিতিটি আছে কিনা। এই জন্য আমরা অনুপ্রাণিত করবারও চেষ্টা করি মানুষজনকে যে আপনি যেখানে থাকেন বা আপনার বাসা বা আপনার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যেখানে থাকেন না কেন সেখানে সিসিটিভি ফুটেজটা রাখার চেষ্টা করেন। এটা হয় কি যে একটা অ্যাটলিস্ট একটা আইডিয়া একটা পাওয়া যায়, কারণ আপনি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবেন। আপনি কাজ করতে গেলে সেখানে উপস্থিত কোনো সাক্ষী আছে কিনা তার কাছ থেকে তার সাথে জিজ্ঞাসাবাদ করে কথা বলেই তো জানার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বর্তমানে এই ডিজিটালাইজড যে সময়টাকে আমরা পার করছি, এই সময়টা আসলে আমাদের চেষ্টাটুকু থাকা উচিত যেন আমাদের প্রত্যেকটা জায়গাতেই মানে আমরা ডিজিটাল একটা ছোঁয়া যেন দিতে পারি। তো ভিডিও ফুটেজ দেখে এটা হয় কি যে যেগুলোতে নাইট ভিশন ক্লিয়ার থাকে, যদি রাতের আধারে কোনো অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা চেষ্টা করি যে অনেক সময় এটা বলতে বা বোঝাতে যে সেখানেও যেন সিসিটিভি ক্যামেরাটার মান যেন ভালো হয়, মানসম্পন্ন, অর্থাৎ নাইট ভিশনটা যেন ক্লিয়ারলি যেন আসে, ব্যক্তিটাকে যেন আইডেন্টিফাই করা যায়। কারণ আইডেন্টিফাই করলেই কিন্তু তারপর পরের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে আপনি জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে ডিএমপির অনেকগুলো সাফল্য রয়েছে, এবং সেটা আসলে যতটুকু আমাদের পুলিশ হিসেবে আমাদের নিজেদের ভূমিকা রয়েছে ততটুকু যারা এই ভিডিও ফুটেজ আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন বা সিসিটিভি ফুটেজ যারা নির্দিষ্ট জায়গাতে স্থাপন করেছেন তাদেরও আসলে একটা ভূমিকা রয়েছে। এটা আসলে পুলিশ পাবলিক একটা উভয় সম্পর্কের ভিত্তিতে আসলে উঠে আসা বিষয়। তো এই যে অ্যাচিভমেন্টগুলো সেগুলোকে শুধুমাত্র আমরা নিজেদের অ্যাচিভমেন্ট বলতে আসলে একটু দ্বিধাগ্রস্ত হই। আমাদের কাছে মনে হয় যে এখানে পুলিশ পাবলিক প্রত্যেকেরই আসলে একটা যুগবন্ধন রয়েছে, এবং সেটা থাকার কারণে আসলে কাজগুলো সহজতর হচ্ছে। এবং ডিএমপি এই ব্যাপারে অনেক তৎপর, এবং আমরা প্রত্যেকটি জায়গাতেই যারা যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, সামাজিকভাবে তাদেরকে আমরা অনুপ্রাণিত করবার চেষ্টা করছি যেন তারা নিজেরাও তাদের নির্দিষ্ট যে স্থানগুলো রয়েছে সেখানে যেন তারা সিসিটিভি ফুটেজটাকে স্থাপন করে। এবং আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা তো রয়েছেই, এবং যেহেতু আপনারা এটা একটা প্রশ্ন হিসেবেই যখন আসে তখন বুঝতে হবে যে এটার একটা ইম্প্যাক্ট আসলে ক্রিয়েট হচ্ছে। এই যে প্রভাবটা এটা থাকার কারণে এরকম একটা প্রশ্ন উত্থাপিত হয়। তা আমার কাছে মনে হয় যে সামনের সময়ে যারা শুনবেন এটি এবং যারা জানবেন তারা যেন নিজেদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তার জন্য খুব অল্প খরচ হয়, এখন চাইলেই নিজের জন্য করা যায়। আমি আমার নিজের বাসায় করেছি, আমি বাইরে করেছি, তো এতটুকু করে নেওয়া যেতেই পারে, নিজেদের স্বার্থে বলেন বা নিজের সম্পদের স্বার্থে বলেন। কারণ সকল দায়িত্ব যদি রাষ্ট্রের উপর চাপিয়ে দেয় তাহলে নিজের উপর তো কিছু দায়িত্ব নিতে হবে, কারণ আমরা একজন, দুজন, চারজন মিলেই তো রাষ্ট্র, সব কিছু মিলে। তো নিজেদের ভূমিকাটুকু একটু পালন করা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে ডিএমপির ভূমিকা বা সাফল্য কতখানি সেটি আপনি নিজেও বুঝে গেছেন। আর সেই কারণেই আসলে আমার কাছে মনে হয় যে এই ভিডিও ফুটেজের এটার ভূমিকা রয়েছে। সিসিটিভি ফুটেজ স্থাপনের উপরে এখনো আমি নিজে থেকেও জোর প্রদান করতে চাই, যারা এখনো করেননি সেটি যেন তারা করে নেয়। ছোটবেলা থেকে আমার একটা বিষয় খুব বেশি পরিমাণে কাজ করতো আমার মধ্যে, এবং এটা এমন নয় যে আমি হঠাৎ করে লোক দেখানোর মতো করে আমার মধ্যে এই ব্যাপারগুলো এসছে, এরকম নয়। এই চর্চাগুলো আমি আমার ক্লাস 6 থেকে আমার মধ্যে শুরু হয়েছে। হ্যাঁ, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করতাম, এবং আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতাম। আমার যে ছোট বাচ্চা যারা, এটা ক্লাস 6-এর কথা বলছে, অর্থাৎ তখন আমার বয়স 10 এরকম হবে। আর আমি তখন কাজ করতাম যে বাচ্চাদেরকে নিয়ে 5 বছর, 6 বছর, 7 বছর কি কাজ করতাম যদি বলি। দেখা যাচ্ছে যে 16 ডিসেম্বর আসছে, মহান বিজয় দিবস, কিন্তু মানে বাচ্চাদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আমার এলাকাতে হয়নি। আমি বাবার কাছে যে টাকা চেয়ে নিয়ে আসতাম, সেই সময় টাকা নিয়ে অনেক গিফট কিনতাম, গিফট কিনে তারপর ওদের মধ্যে আমি দৌড় প্রতিযোগিতা করাতাম, বিভিন্ন খেলাধুলা করে, তারপর ওখান থেকে আমি ওদেরকে অ্যাওয়ার্ডেড করতাম, পুরস্কার বিতরণী করতাম ওখান থেকে, সব নিজে নিজে। এবং আমার এলাকায় বাচ্চারা আমার একদম একনিষ্ঠ ভক্ত বলতে যেটা বোঝায়, একদম মানে পাগল ছিল আমার জন্য, এবং আমি আই ওয়াজ রিয়েলি ম্যাড ফর দেম। এবং আমি আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টাটুকু করতাম যে কোনো একটা বাচ্চাও যেন কোনোভাবে যেন আঘাতপ্রাপ্ত বা আহত না হয়। এবং আমি ছোটবেলা থেকে যেটা করতাম যে প্রাণীর প্রতি আমার ভীষণ রকমের মায়া কাজ করতো, সেটা কুকুর হোক, বিড়াল হোক, যাই কিছু হোক, কেউ আঘাত করলে আমি নিতে পারতাম না। এবং আমি এই জায়গাগুলো, এই যে সেন্সিটিভিটিগুলো, এগুলো কিন্তু খুব ছোটবেলা থেকে আসে, এবং এটা আমার পরিবার থেকে পাওয়াই আমি বলতে পারি, কারণ আমার মা বাবার মধ্যে এই রকমের প্র্যাকটিস আমি দেখেছি বিধায় এটা আমার মধ্যে এসেছে। একইভাবে মহিলা এবং বৃদ্ধ লোক, তাদের উপরে কোনো অন্যায় কিছু বা ন্যায়সঙ্গতভাবেই
অত্যাচার যেটা বলতে আমি বোঝাই, আমাদের দেশে তো শারীরিক নির্যাতন করাটা একটা মানে কমন ফেনোমেনা, মানে কিছু হলে হাত তুলে দেওয়ার একটা বিষয়। ওই জায়গার অত্যাচারগুলো আমি দেখতে পারতাম না। এই না করতে পারাটা, এই দেখতে না পারাটা, তখন থেকে আমি ভয়েস রেজ করতাম, আমি রেজিস্ট করতাম। আমার জায়গা থেকে আমি না পারলে আমি আমার বড় ভাইকে যে বিচার দিতাম, আমি বাবাকে বিচার দিতাম, বাট সামহাও আমি চেষ্টা করতাম যে এটার একটা সমাধান আসুক, একটা পজিটিভ একটা সমাধান আসুক। ওই জায়গা থেকে করতে যেটা হয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন নানাভাবেই যখন দেখেছে যে আমি এইভাবে কাজ করি, তারা আমাকে রিলেট করতে চেয়েছে অনেকের সাথে, অনেক গ্রুপের সাথে। স্টিল আমি আমার এলাকাতে 2টা সামাজিক সংগঠন রয়েছে, তাদের সাথে আমি কাজ করছি। একটা 1 টাকার মানুষ সেবা একটা গ্রুপ আছে আমাদের ওখানে, এটা নিয়ে আমরা কাজ করি। এখানে আমরা ছাত্রছাত্রীদের জন্য, যাদের একটু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে, ওদের জন্য কাজ করি। ঈদের সময় আমরা একটু চেষ্টা করি একটু সার্ভিস দেওয়ার সোসাইটিকে, আমরা মনে করি এটা সোসাইটিকে সার্ভিস। এবং একটা অ্যাট দ্য সেম টাইম একটা ছেলের জন্য কিছু করার পরে বা মেয়ের জন্য করার পরে যে টোকেন অফ লাভটা আমি দিচ্ছি, ওটার বিনিময়ে যদি পরবর্তীতে সে প্রতিষ্ঠিত হয়ে আরো 2জন মানুষের জন্য করার একটা অনুপ্রেরণা পায়, এটা হচ্ছে আসলে আমার মেইন মন্ত্র। আমার কাছে মনে হয় যে এখান থেকে 2টা মানুষ শিখুক, শিখে সে আরো 2টা মানুষের জন্য করুক। এখন এই করাটা আমি করছি, এটা খুব বেশি জানানোর প্রয়োজন বোধ আমি মনে করি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ফিল করি যে মানুষগুলা আমার সাথে কানেক্টেড, তারা যেন ফিল করে যে না, এই কাজগুলো আসলে করলে তাহলে সমাজের দায় কিছুটা আমি আমার কাছে নিতে পারি। সামাজিক সংগঠন বলতে এখানেও আমি ঢাকায় অনেকগুলা সংগঠনের সাথে আলাদা আলাদা করে কাজ করি। এবং আমার একটা গ্রুপ রয়েছে, আমার সবুজ বাংলা বলে। ওখানে এটা করোনার কারণে আমরা এখন বন্ধ রেখেছি আমাদের কার্যক্রম। আমরা প্রত্যেক মাসে 200 করে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছিলাম, এবং যে সকল জায়গাতে গাছ থাকবে না সেখানে আমরা গাছ লাগাই বীজ সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে। তা আমাদের স্টেপটা আমরা এমনভাবে নিচ্ছিলাম যে সকল এলাকায় গাছ থাকে না, অথবা লোকাল কোনো লোকজন যাদের এখানে নেয়, তাদেরকে বলে দেবে এই গাছ আমরা লাগিয়ে দিয়ে গেলাম, আপনারা শুধু একটু যত্ন করেন, কারণ ওই জায়গাতে তো আমাদের যত্ন করাটা সম্ভব হবে না। হয়তো আরো ব্রডার স্কেলে যখন কাজ করবো তখন এটা নিয়ে কাজ করার সুযোগ করবে। আর এর পাশাপাশি চেষ্টাটুকু থাকে যে সামাজিক সংগঠনের মাধ্যমে স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে কাজ করা। আমার কাছে শিশুদের জন্য একটা মারাত্মক রকমের সফট কর্নার রয়েছে আমার, এবং আমি এটাকে এক্সপ্লেইন করতে পারবো না, মানে আমার ভাষা নেই। আর আমার কাছে মনে হয় যে আই এম ভেরি মাচ সোল কানেক্টেড উইথ, এবং তাদের সাথে আমার একটা অন্য রকমের কানেকশনস আছে, এবং এটা আমি ফিল করি যে বাচ্চারা ওটা বোঝে। এই যে কানেকশনসটা তারা যে বোঝে, ওই বোঝার জায়গা থেকে আমার দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গাটাও বেড়ে যায়। তো আমি যখন আমার বাচ্চাগুলোকে দেখি বা আমার আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে দেখি, যখন দেখি যে তারা একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে, তখন আমার কাছে মনে হয় যে এতটুকু অধিকার তো অন্য বাচ্চাদেরও রয়েছে, কিন্তু অতটুকু তো আসলে আমরা দিতে পারি না। আমরা দিতে পারি খুব অল্প, খুব সামান্য। তো এই সামান্য কন্ট্রিবিউশন যদি প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা করে একটু একটু করে হয়, তাহলে কিন্তু অনেক কন্ট্রিবিউশন হয়ে যায়। কিন্তু সেটা আমাদের জায়গা থেকে আসলে করার জায়গাতে গ্যাপ রয়ে গেছে। এবার আমরা যারা করি, সামাজিক সংগঠন করতে যাও, আমরা করি কি যে আচ্ছা অমুকরা একটা কাজ করে ওদেরকে দিয়ে দিই। এতে হয় কি যে ওই সংগঠনের যে বাচ্চাগুলো রয়েছে শুধুমাত্র তারাই সার্ভিসটা পাচ্ছে, এর বাইরে আবার কেউ পাচ্ছে না। অর্থাৎ যাদের একটু নাম ফুটছে যে এরা হচ্ছে দুস্থ বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, আমরা করি কি আমাদের ব্যস্ততার কারণে ওদেরকে দিয়ে দিই, ওরা আবার ওদের সেম বাচ্চাগুলো, অর্থাৎ যে বাচ্চাগুলো পাচ্ছে রিপিটেডলি তারাই পাচ্ছে। তো অন্য অনেক ধরনের বাচ্চারা মানে গ্যাপে পড়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয় কি যে আমি একটা কাজ করি, আমার কাছে মনে হয় যে তাৎক্ষণিক সেবা ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি একটু দেখতে যান। আপনি হয়তো প্ল্যান করেছেন যে আপনার কাছে 10,000 টাকা রয়েছে, আপনি 10,000 টাকা কয়েকজন মানুষকে দিবেন। আপনি রাস্তার চারিপাশ, ডান পাশ বাম পাশ একটু দেখতে যান। আপনি দেখবেন যে আপনার পথিমধ্যে চরম বয়স্ক একজন লোক পড়ে আছে। আপনি দেখতে পারেন যে একটা কাঠের একটা ওই বাঁশের ঝুপড়ি নিয়ে একজন লোক বসে আছে, যে লোকটা বয়স্ক লোক, যার হয়তো বাসায় বসে আরাম করার কথা ছিল, তিনি বসে আছেন বিক্রি করবার জন্য। তাকে হয়তো আপনি কিছু দিয়ে বলতে পারেন যে আমি আপনার সন্তানের মতো, বাবা আপনি এটা আমার কাছ থেকে রিসিভ করেন যদি না নিতে চাই। এরকম নানা আঙ্গিকে কিন্তু আপনি চাইলে মানুষকে সাহায্য করতে পারেন। এই সময় যখন কম্বল বিতরণ করতে যাই, আমরা খুব কমন কিছু জায়গা বেছে নিই। কমলাপুর রেল স্টেশন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন চলার পথে যে জায়গাগুলো আমাদের পরে গুলিস্তানের দিকে যাই, আমরা বিভিন্ন জায়গাতে যাই। এতে হয় কি যে ওখানে যারা কমন পিপল যারা থাকে না, ওই একই মানুষ 4, 5, 6, 7টা করে কম্বল পাচ্ছে, কিন্তু আমার যে মানুষগুলো পাচ্ছে না তারা পাচ্ছেই না।
তো আমার কাছে মনে হয় যে যারা সামাজিক সংগঠনে কাজ করেন, দুস্থদেরকে নিয়ে কাজ করেন, তারা যদি একটু এইভাবে কাজ করেন, আমি এই জন্য কাজ করার সময় আমি একটু ভেবে ভেবে করি। আমি শুধুমাত্র এক গ্রুপের দিকে যাই না, আমি কয়েকটা গ্রুপের দিকে ছড়িয়ে যাই। এতে হয় কি যে আমার একটা ওন স্যাটিসফ্যাকশন থাকে যে আমি হয়তো তাহলে সেবাটা অনেকগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারলাম। তো এই বিষয়গুলো আসলে ছোটবেলার চর্চা থেকে ভাই এসেছে। বিষয়ে একটা স্বপ্ন আমার, এটা আমি এইভাবে আসলে কখনো বলা হয় না ওপেন ফোরামে। স্বপ্নটি হচ্ছে আমার বাবা মায়ের নামে আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই, এবং অ্যাট দ্য সেম টাইম ছোট বাচ্চাদের জন্য একটা প্রতিষ্ঠানের মতো করা, যেখান থেকে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও শিক্ষিত হবে। অ্যাট দ্য সেম টাইম ওখানে যেটা হবে যে বয়স্ক লোকজনের মানে দুই পক্ষেরই উপস্থিতি আমি নিশ্চিত করতে চাই ওখানে। বৃদ্ধা যারা থাকবেন, যে পরিবার থেকে যাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে বা কোনোভাবে, আমি চাই না এরকম ঘটুক, কিন্তু ঘটছে। আইন করে দেওয়ার পরেও আমরা থামাতে পারছি না, কারণ সামাজিক দায়বদ্ধতার জায়গাটা আমাদের মধ্যে নাই, নৈতিকতার জায়গাটা নষ্ট হয়ে গেছে। তা আমি চাই যে ওই দুইটা শ্রেণীকে, একদিকে হচ্ছে বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকে, তাদের জন্য একটা আশ্রয়স্থল করবার, এবং অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের জন্য একটা আশ্রয়স্থল করবার, যেখানে তারা তাদের মতো করে প্রপার ফ্যাসিলিটিস পাবে। আমি এই কাজে 40% বা 50% এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এতটুকু বলা যায়। এবং পরবর্তীতে আমার চেষ্টাটুকু থাকবে যেন ওখানে বৃদ্ধরা ভাবেন যে তাদের নাতি নাতনির মতো বা তাদের সন্তানের মতো বাচ্চারা এখানে রয়েছে, আর বাচ্চারা যেন একটা গার্ডিয়ানদের একটা ফ্লেভার ওখানে পায়। এই দুইটা বিষয় মিলিয়ে আমি একটা কাজ করতে যাচ্ছি, এবং এটা হয়তো আমি নারায়ণগঞ্জ থেকে শুরু করব, এবং শুরু করতে আমার এখনো সময় লাগবে, কারণ আমার গুছিয়ে নিতে হবে, কারণ এই জায়গাটিতে আমার প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট হিসেব খরচ আসবে। তো সব কিছু না আমি আবার বাইরের কারোর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নিব না, আমি পুরো কাজটি আমার পরিবারের মাধ্যমে, আমার মাধ্যমে সবকিছু মিলিয়ে করতে চাইবো আর কি। তো এটা আমার একটা স্বপ্ন। আমি জাস্ট একটা বিষয় বলতে চাই যে আমার কাছে মনে হয় যে আমাদের অনেকগুলো দায় থাকে একজন সমাজে, সামাজিক মানুষ হিসেবে, সম্মানিত নাগরিক হিসেবে আমাদের অনেক দায় থাকে। আমরা রীতিমতো প্রতিনিয়ত আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে আইন ভঙ্গ করি, এটা আমাদের একটা চর্চায় পরিণত হয়ে গেছে। এবং আইন যে আমরা ভঙ্গ করছি সেটা আমরা বুঝছিও না যে আমরা আইন ভঙ্গ করছি। আমরা জানি, মানে ভঙ্গ করতে করতে আমরা একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা মনে করি যে এটা আসলে আইন ভঙ্গ নয়। আমাদের বিভিন্ন সময় যে ফুটওভার ব্রিজ দেওয়া হয়, যখন এটা ব্যবহার করে পার হওয়ার ব্যাপারটা, এটা একটা আইন। আমি যখনই দেশের বাইরে যাচ্ছি তখন আমি একটা মানে একটু স্পিড ফেলতে, একটু থুতু ফেলতে গেলে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। অথচ আমার দেশে কিন্তু আমি একটা বিরিয়ানির প্যাকেটকে ঠিকই সুন্দর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, বোতলটা ছুঁড়ে ফেলে দিই, চিপসের প্যাকেটটা ফেলে দিই, এবং এগুলো যখন সব কিছু মিলেমিশে যখন আবার নালা ভর্তি হয়ে, নালা যখন বন্ধ হয়ে, যখন আবার ওভার ফ্লাডেড হয়ে যায়, তখন আবার আমরা সরকারকে দোষারোপ করা শুরু করে দিই। তো হয় কি যে এই প্রবণতা থেকে যেন আমরা একটু বের হয়ে আসতে পারি। আপনি আপনার সন্তানকে এতটুকু শেখান যে না, তুমি অ্যাটলিস্ট এই চেষ্টাটুকু করো, তুমি ফুটওভার ব্রিজ ছাড়া পার হয়েও না রাস্তা, তুমি হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হয়েও না, রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি নিয়ে বের হয়েও না, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি নিয়ে বের হয়েও না, অথবা রাস্তাঘাটে তুমি এভাবে চিপসের প্যাকেটে এরকম এগুলো ফেলে দিও না। বয়োজ্যেষ্ঠ কাউকে দেখে একটু ভালো ব্যবহার করো, বা যদি আইন প্রয়োগকারী কেউ, যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থা কেউ যদি তোমাকে কোনো আইনের বিষয়ে যদি আসতেই, মানে আইন ভঙ্গ করার পরে তোমাকে যখন সেই ব্যাপারে নিবারণ করবার জন্যই আসে, তাহলে তাকে কোঅপারেট করা। এই যে আমাদের যেটা হয় কি যে আমরা সব কিছু উন্নত চাই, কিন্তু আমাদের মানসিকতা আমরা উন্নত করতে চাই না। এখন এভাবে তো আসলে হবে না, কারণ ব্যাপারটা, সার্ভিসের ব্যাপারটা হচ্ছে ভাইস ভার্সা। এটা একদিক থেকে আসতে আরেক দিক থেকে সেটা রিসিভও করতে জানতে হবে। আমরা যখনই একটা নিয়মে ফেলে দেওয়া হয়, কঠিন কোনো বেড়া যেটা আমাদেরকে ফেলে দেওয়া হয়, তখন আমরা মানতে বাধ্য হই। আপনি নিউ মার্কেট এলাকায় বিভিন্ন জায়গাতে যেয়ে দেখবেন শিকের নিচ দিয়ে রাস্তা পারাপার হচ্ছে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে গাড়ি থামিয়ে, হাত দিয়ে থামিয়ে, দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। তো এইটা তো নিজের জীবনের মূল্যটা তো আসলে অনেক বেশি। বরং ফুটওভার ব্রিজ করলে এই যে একটু আপস অ্যান্ড ডাউন্স করলে যেটা হয় কি একটু এক্সারসাইজও হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে আমরা আসলে আমাদের নিজেদের দিকে আঙুল তুলি অনেক কম। আমার কাছে কেন জানি মনে হয় আমরা ভুল, অবশ্যই অন্যের যে ভুলটুকু হবে সেটার গঠনমূলক সমালোচনা তো অবশ্যই করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজেদের দিকে একটু নজর দেব। চর্চাটুকু, প্র্যাকটিসটুকু হোক, আইনের চর্চাটুকু হোক। আইনের চর্চা, বেসিক আইন, যে রাস্তায় তোমার এখন সিগন্যাল পড়েছে, তোমাকে থামতে হবে, ইউ বেটার স্টপ, তোমাকে এখন যেতে হবে, তুমি এখন যাও।
বা তুমি এখন আরেকজনকে ওভারটেক করো না, এটা করতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নানা ধরনের এই মেসেজগুলো হয় কি যে ছোটবেলা থেকেই ইনপুট হিসেবে যখন পরিবারের সন্তানের মাথায় আসতে থাকে না, পরবর্তী একটা দারুণ একটা আউটপুট বের হয়ে আসে। কেউ না কেউ তো এই কথাগুলো বলে। এখন সবকিছু আসলে আইন দিয়ে সমাধান যদি আমরা চাই, তাহলে সেটা তো আসলে খুব সুখকর অনুভূতি আমাদের জন্য নয়। এই জন্য এই চাওয়াটুকু আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে একটা আমার আবেদনের মতো, যদি এতটুকু প্র্যাকটিস থাকে, সেটা যেন বাসায় এটা হয়। এটা হলে হবে কি যে বাইরে থেকে তাহলে সে আরো তার 2-3 জন ফ্রেন্ডকে শেখাতে পারবে, এরকম করে এই ব্যাপারটা অনেক বেশি স্প্রেড করবে। তা আমি যারা এরকম করে ফেলেছেন, যারা এরকম ভাবে গঠিত হয়ে গেছেন, নিয়ম ভাঙতে ভাঙতে অভ্যাসে পরিণত হয়ে গেছেন, তাদেরকে আইন দিয়ে মোকাবেলা করা গেল ঠিক আছে, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যেন একটা চমৎকার প্রজন্ম হিসেবে আবির্ভূত হতে পারে, সেটির জন্য তাদেরকে যেন এই শিক্ষাটুকু পরিবার থেকে, সমাজ থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র অন্যের ছেলে মনে করেই কোনো অপরাধমূলক কাজে যুক্ত থাকার পরেও সেটাকে ওভারলুক যেন করে না চলে যায়। আপনি একা প্রতিরোধ করতে না পারেন, সাথে আরো 8-10 জনকে নিয়ে আপনি দাঁড়াতে পারেন। আমি বিশ্বাস করি এই সমাজে এখনো ভালো মানুষ রয়েছেন, কিন্তু তারা কথা বলেন অনেক কম। খারাপরা হচ্ছেন একজোট থাকেন। তো যদি আপনি রাস্তায় কোনো অসঙ্গতিপূর্ণ কিছু দেখতে পান, তখনও কিন্তু আপনি একটু অপেক্ষা করে, আপনি যদি সচেতন সম্মানিত একজন মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আরো 5-6 জন মানুষকে নিয়ে সেটা প্রতিরোধ করে তুলতেই পারেন, এবং বুঝে নিতে হবে যে আসলে সঠিক প্রতিরোধ হচ্ছে কিনা। যদি মনে করেন যে আপনার জায়গা থেকে হচ্ছে না, এখন আমাদের জাতীয় জরুরি সেবা রয়েছে, 999 একটা ফোন করে দেন। নিকটস্থ থানার অফিসার ইনচার্জের নাম্বার যদি থেকে থাকে, তার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে সার্ভিস নিয়ে নেন, তাকে জানান, অবহিত করেন এই বিষয়গুলো। আমার কাছে মনে হয় যে সার্বিকভাবে, মানে আমি তো আসলে কাউকে কিছু বার্তা দিতে পারি না, বাট আমি একটু আবেদন করতে পারি। এই আবেদনটুকু যদি অনুসরণ করে, তাতে আমি মনে করি যে আমাদের অনেকটা ঝামেলা কমে যাবে। সাংবাদিক আমার নিজের অনেক বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, আমার অনেক জ্যেষ্ঠ ভাইয়েরা আছেন, কনিষ্ঠ ভাই অনুজ বলবো, অনেকেই আছেন, ভাই বোনেরা আছেন সাংবাদিকতা পেশায়। তো আমার আসলে এখন সব জায়গাতে মোটামুটি অনেক ইয়াংরা এসে, এবং আগে যারা ছিলেন, মানে অর্থাৎ অগ্রজ এবং অনুজদের সম্মিলনে একটা দারুণভাবে সাংবাদিকতা পেশার জায়গাটাতেও কিন্তু একটা দারুণ একটা কি বলে গতি এসেছে বলবো আমি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার অনুরোধটুকু যেটা থাকবে যে এটি একটি অত্যন্ত মহান পেশা, এবং এই পেশাটিতে নিজেকে জড়িয়ে নেবার পরে দায়বদ্ধতা সবচেয়ে বেশি। কারণ আমার হচ্ছে ক্ষেত্র অবারিত, আমি সব জায়গা নিয়ে কথা বলতে পারি। এই কথা বলার সময়টুকুতে মানে কোনো বড় ধরনের গ্যাপ যেন না পড়ে যায়, সেখানে কোনো তথ্যের ফেব্রিকেশন যেন না হয়, তথ্য বিভ্রাট যেন না ঘটে, এই চেষ্টাটুকু যেন আমার ভাই বোনরা যেন একটুখানি জাস্ট লক্ষ্য রাখেন, এতটুকু আমার চাওয়া, আমার আবেদন আমি বলতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে যে মানে গঠনমূলক সমালোচনাটা যেটি অব্যাহত রয়েছে সেটি থাকুক, কিন্তু এই পাশাপাশি যেন ওই জায়গাটি, মানে আমার কাছে মনে হয় যে একজন আইনে একটা কথা বলা আছে যে 99 জন বা 100 জন অপরাধীও মুক্ত হয়ে যায়, কিন্তু একজন নিরপরাধী যেন প্যানালাইজ বা শাস্তিপ্রাপ্ত না হন। ঠিক একইভাবে আমার কাছে মনে হয় যে আপনাদের ক্ষেত্রের জন্য যদি বলা হয় যে আপনারা লিখতে যে কোনো একজন নিরপরাধ মানুষকে যেন শুধুমাত্র মানে তথ্য বিভ্রাটের কারণে তিনি যেন আবার অপরাধীর খাতায় না চলে আসেন, ব্যাপারটা যেন এমন না হয় যে আমি যে লোকটি কোনো ভুলই করলো না। কারণ আমাদের হয় কি যে একটা সংবাদ যখন প্রচারিত হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ কিন্তু ওটাকেই নেয়, এবং পরবর্তীতে সেটা যখন সংশোধনী আসে, সেটা কিন্তু মানুষ আসলে খুব একটা নজর দেয় না। এবং এইটার আপনাদের যেটা হয় কি যে যেহেতু 2টা মিডিয়াম রয়েছে এখানে, ইলেকট্রনিক মিডিয়াম, প্রিন্ট মিডিয়াম, তো এখন যেহেতু সময়টাও অনেক ফাস্ট, এই ফাস্টনেসের কারণে, অতিরিক্ত গতির কারণে তথ্য যেন মানে তথ্যের বিঘ্ন ঘটে যেন ভুল তথ্য না চলে আসে, সেই চাওয়াটুকু আমার, এটি যেন নিশ্চিত করা হয় যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারণ এটা আমি বুঝি কেন, কারণ আমি আমাদের এখানকার মেইন স্ট্রিম মিডিয়াতে যারা কাজ করছেন তাদের সাথে আমি দীর্ঘ সময় ধরে একটা সুসম্পর্ক থাকবার কারণে আমি জানতে পারি বিভিন্ন এলাকা ভিত্তিক নিজেদের মতো করে প্রতিষ্ঠান খুলে বসে অনেকে করছেন। তো যদি করছেন ভালো কথা, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত, যে কারণ তাদের জায়গা থেকে কোনো অসঙ্গতি যখন হয়ে যায়, তারা যখন ভুল করে ফেলে, তখন সেই দায়টা কিন্তু আবার আপনাদের কাছে চলে আসে। তো নিজেদেরকে আমার মনে হয় যে নিজেদের সুরক্ষার জন্যে
এবং নিজেদের একটা সম্মানের জায়গাটিকে আরও দৃঢ় অবস্থানে নেবার জন্যে আমার কাছে মনে হয় যে এই ধরনের যারা রয়েছে, যাদের সাংবাদিকতার কোনো শিক্ষা নেই, সাংবাদিকতার শিক্ষা নাই বা বলি, একদম বেসিক এডুকেশন বলতে যেটাকে বোঝায় সেটিও নাই, কিন্তু নিজের মতো করে নিজের চর্চা চালিয়ে যাচ্ছেন, সেই জায়গাটিকে আমার কাছে মনে হয় একটু ট্যাকল ডাউন করবার জন্য মনে হয় চেষ্টা থাকা উচিত। এটাই হচ্ছে আমার আবেদন। ব্রেকিং নিউজ ওয়েব পোর্টালের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা, এবং আপনারা 2014 থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদের গতি ধরে রেখেছেন, কারণ অনেকেই আসার পর আবার হারিয়েও যায়। হারিয়ে না যাওয়াটা অনেক বড় একটা যোগ্যতা আমি মনে করি, এবং টিকে থাকতে পারাটা। এখন এত বেশি পরিমাণে নিউজ পোর্টাল, এত বেশি পরিমাণে আপনার নিউজ পেপার, এত বেশি সংবাদ মাধ্যম রয়েছে, তার মধ্যে টিকে যাওয়া এবং সেই জায়গাটিকে ধরে রাখতে পারাটা আমার কাছে মনে হয় ইটস অ্যান অ্যাচিভমেন্ট। তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, এবং ভবিষ্যতে আপনাদের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনেক দূরে এগিয়ে যান, এবং যে গতিতে আছেন সেই গতির চেয়ে আরও বেশি গতি সম্পন্ন হয়ে আপনাদের সামনের আগামীটা আরও সুন্দর হবে। দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেরা। দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে